সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 754তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে প্রবাসী মুখে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বময় রয়েছেন শেখ শাহরিয়ার জামান, বিশেষ প্রতিনিধি টাইমস অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমার বামে রয়েছেন ডক্টর সেলিম রেজা, অভিবাসন বিশেষজ্ঞ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন তিনি অভিবাসীদের নিয়ে কাজ করেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, চলুন শুরুতেই আমরা একটা প্রতিবেদন দেখে নেই। এই প্রতিবেদনটি সৌদি আরব থেকে এসছে। সেখানে সি মিউজিয়ামে, জেদ্দা সি মিউজিয়ামে অসংখ্য দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করছেন। সেখানে পুরনো কোরআন শরীফ, কাবা শরীফের গিলাফ সহ নানান কিছু প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। সেই বিষয়ে একটি প্রতিবেদন, চলুন দেখে আসি। জেদ্দার প্রাণকেন্দ্রে অবস্থিত সি মিউজিয়াম যেন অতীতের এক জীবন্ত দলিল। ইসলামী ঐতিহ্য, আরব সংস্কৃতি এবং লোহিত সাগরকে ঘিরে গড়ে ওঠা সামুদ্রিক বাণিজ্যের ইতিহাস সংরক্ষিত রয়েছে এখানে। এখানে রয়েছে প্রায় 400 বছরের পুরনো হাতে লেখা বিশ্বের অন্যতম ক্ষুদ্র পবিত্র কোরআন শরীফ। অত্যন্ত সূক্ষ্ম কারুকাজে লেখা এই কুরআন ইসলামিক ক্যালিগ্রাফির এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত। প্রতিদিন বিভিন্ন দেশের দর্শনার্থীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসী দর্শনার্থীরাও ভিড় করে এখানে। এসব ঐতিহ্য দেখে আবেগ আপ্লুত তারা। একদম ওই যে জাদুঘরের মতো, বাংলাদেশি জাদুঘরের মতো, এটা অনেক ভালো হয়েছে। এটা সব প্রবাসী বলেন, অন্যান্য দেশের দর্শনার্থী সবাই এখানে এসে দেখা যায় সবকিছু। All the way from Cairo to Mecca, it used to come with al-mahmal. We have two mahmals. We have mahmal from Egypt and we have mahmal also from Sham. এছাড়া জেদ্দা বন্দরের দীর্ঘ ইতিহাসও তুলে ধরা হয়েছে মিউজিয়ামে। বিভিন্ন সময়ে বিশ্বের নানা দেশ থেকে আসা বাণিজ্যিক ও হজ যাত্রীবাহী জাহাজ এই বন্দর ব্যবহার করেছে। সেই সময়ের নৌযান, মানচিত্র, বাণিজ্যিক সামগ্রী ও ঐতিহাসিক দলিল সংরক্ষণ করা হয়েছে এখানে। ইতিহাস ও ঐতিহ্যের অসংখ্য মূল্যবান নিদর্শন সংরক্ষণ করে অতীতের গৌরবময় স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে জেদ্দা সি মিউজিয়াম। আর সে কারণেই প্রতিদিন এখানে ভিড় করছেন শত শত দর্শনার্থী। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এবার আলোচনা যাচ্ছি। এই পর্বে আমরা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রধানমন্ত্রী সম্প্রতি কয়েকদিনের মধ্যেই মালয়েশিয়া সফর করবেন। সেখানে এই সফরের মধ্যে দিয়ে আমাদের শ্রমবাজার নতুন করে খোলা হবে বা মালয়েশিয়ার শ্রমবাজার যে বন্ধ রয়েছে সেটি খোলা হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তার সম্ভাব্যতা কতখানি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি প্রথমে শাহরিয়ার যেমন আপনার কাছে জানতে চাইব যে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে আসলে আপডেটটা কি, কবে যাচ্ছেন, কদিন থাকবেন, এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। এইটা আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং তার পরবর্তীতেই চায়না সফরে যাবেন। প্রথমে মালয়েশিয়া, তারপরে চায়না। 21-22 তারিখ মালয়েশিয়া দিয়ে শুরু, তারপরে 23 থেকে 26 চায়না। 21 তারিখ উনি বিকেলে রওনা দেবেন বা দুপুরের পরে রওনা দেবেন। সন্ধ্যার পরে মালয়েশিয়াতে গিয়ে পৌঁছাবেন। ওই দিনকে ওনার তেমন কোনো এঙ্গেজমেন্ট রাখা হয়নি। পরের দিন সকালবেলা থেকে এঙ্গেজমেন্ট শুরু। স্টেট প্রোটোকল, যে কোনো ভিভিআইপি ভিজিটের ক্ষেত্রে কিছু স্টেট প্রোটোকল থাকে, সেগুলো করার পরেই মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব, ওনার সঙ্গে ওনার একটা একান্ত বৈঠক, যেটা 1-to-1 বলে থাকে, তেতের, সেটা একটা হবে। এরপরে বায়োল্যাটারাল টক্স, এরপরে কিছু ইনস্ট্রুমেন্ট সাইনিংয়ের সেরেমনি রয়েছে বেশ কয়েকটা খাতে, আইসিটি, কালচার, এই ধরনের। তারপরে উনি কিংয়ের সঙ্গে, মালয়েশিয়ার যে রাজা, ওনার সঙ্গে ওনার এর মধ্যে একটা লাঞ্চ আছে। লাঞ্চের পরে উনি মালয়েশিয়ার রাজার সঙ্গে দেখা করবেন। তারপরে ওখান থেকে উনি চীনের ডালিয়ানে যাবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে পার্টিসিপেট করার জন্য। আপনি মনে হয় যেটা উল্লেখ করছিলেন যে বাংলাদেশের শ্রমবাজারের যে বিষয়টা, আমরা কি বিষয় আলোচনা গুরুত্ব পাবে বা এই বিষয়গুলো আসি। শ্রমবাজারের বিষয়টা নিয়ে যদি বলতে কি কতখানি গুরুত্ব পাবে? আচ্ছা, তার আগে এই ভিজিটের আগে একটুখানি মনে হয় ভিজিটের ব্যাকগ্রাউন্ড এবং কনটেক্সট, এই দুটো একটু বলা
বলা জরুরি। ব্যাকগ্রাউন্ডটা যদি খুব সংক্ষেপে বলি, যে বিএনপি কিন্তু গত 20 বছর ধরে ক্ষমতায় নেই, 20 বছর পরে কিন্তু তারা ক্ষমতায় আসলো। সো এই পিরিয়ডে যখন যেটা দেখা যায় যে এই যখন বিদেশিরা কারোর সাথে এঙ্গেজড হয়, ইউজুয়ালি তারা এঙ্গেজ হয় সরকারের সঙ্গে, তাদের যে আউটরিচ প্রোগ্রামের আওতা থাকে সেইটার মাধ্যমে তারা কিন্তু অপোজিশন বা মিডিয়া বা একাডেমিক তাদের সঙ্গে এঙ্গেজড হয়। ফলে সম্পর্কের মাত্রাটা কিন্তু সরকার টু সরকারের ভিতরেই দৃঢ় হয়। তো বিএনপি যেহেতু 20 বছর ধরে ক্ষমতায় নেই, তাদেরকে কিন্তু এখন আউটনার্সে নতুন করে বাট আবার রিনিউ করতে হবে যে সম্পর্কটা আগে যেরকম ছিল সেই জায়গাটায় পৌঁছানোর জন্য। ইটস এ ভেরি গুড থিং যে একটা প্রথম সফর তারেক রহমানের 17 ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পরে তার প্রথম সফর মালয়েশিয়া শুরু হচ্ছে। এইটার আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে মালয়েশিয়া ইজ এ মিডল পাওয়ার কান্ট্রি, বাংলাদেশ মিডল পাওয়ার না হলো অ্যাসপায়ারিং মিডল পাওয়ার। এদের ভিতরে মিলটা কিন্তু খুব দ্রুত হওয়া সম্ভব। আমাদের যে চাওয়া পাওয়া দুই পক্ষেরই চাওয়া পাওয়ার ভিতরে কিন্তু অনেকগুলো মিল আছে অমিলের থেকে। তো ফলে এদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দ্রুত হবে বলে আমার মনে হয়। আপনি জানতে চাচ্ছিলেন যে কি কি বিষয়গুলো আলোচনা হতে পারে। প্রথমটা তো হবে হচ্ছে কি যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আনোয়ার ইব্রাহিম সাহেবের সঙ্গে ওনার যখন আলোচনা হবে, দুজন পক্ষই একে অপরকে কাছে পাওয়ার বা কাছে টানার যে বিষয়টা থাকে, রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যে যোগাযোগটা দুই দেশের, সেটার একটা তো চেষ্টা থাকবে। নাম্বার 2, যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, শ্রমবাজার আমাদের একটা বড় ইস্যু, কারণ মিলিয়নের উপরে লোক আমাদের ওখানে থাকে। আমি জাস্ট একটু আগে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে 2025-এর প্রথম 5 মাসে কিন্তু আমাদের ওভার $1 বিলিয়ন আমরা পেয়েছি শুধুমাত্র মালয়েশিয়া থেকে। এটা একটা বড় এরিয়া। এখানে একটা ক্যাচ আছে যে একটা এমওইউ আছে যেটা এখনো কিন্তু ইন প্লেস বাংলাদেশ এবং মালয়েশিয়ার। হয়তো ওটা অতটা কার্যকরী হচ্ছে না, বাট থ্রু দিস ভিজিট আশা করছি আমরা যে হয়তো বা সেটাকে আরও একটুখানি ইফেক্টিভ করার ক্ষেত্রে হয়তো বা কোনো উদ্যোগ থাকতে পারে। এখানে বলে রাখি যে একটা জয়েন্ট স্টেটমেন্ট নিয়ে কাজ চলছে। জয়েন্ট স্টেটমেন্টে আমরা আশা করি যে সেটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো। সেকেন্ড, এনার্জিও আমরা ওখান থেকে কিছুটা প্রকিউরমেন্ট করার, যেহেতু এনার্জির আমাদের মাঝামাঝিই এই ধরনের যে ইরান কনফ্লিক্টে তো আমরা দেখলাম যে কী ধরনের একটা প্রবলেম আমরা পড়তে পারি। এনার্জি আমরা যে ডাইভার্সিফিকেশন পলিসি, তার মধ্যে মালয়েশিয়াও একটা কান্ট্রি আছে, ফলে ওইখানে আমরা একটা কোঅপারেশনের সুযোগ আছে। আর এমনি অন এ রেগুলার বেসিসে ফর এক্সাম্পল কিছু র ম্যাটেরিয়াল বা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, যেসে ফর এক্সাম্পল পাম অয়েল, তারপরে রাবার, এই ধরনের জিনিস কিন্তু আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করি। ফলে সেগুলোর ক্ষেত্রে আরও কীভাবে সহজ করা যায়, ব্যবসা বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায়, সেটার একটা বিষয় আছে। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু খুব কমন সাবজেক্ট, এটা সব দেশের সঙ্গেই আমরা করে থাকি। সো মোটা দাগে আমি যেটা বলবো যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দ্যাট উড বি এ ফার্স্ট প্রায়োরিটি। দুই দেশের মধ্যে যাতে পলিটিক্যাল লিডারশিপের ভিতরে একটা বোঝাপড়াটা যেন খুব দৃঢ় হয়, যেটা যাতে করে একে অপরকে সহায়তা করার বিষয়ে দুপক্ষেরই একটা আগ্রহ থাকে, সেটার একটা যেমন বিষয় থাকবে। সেকেন্ড, বাংলাদেশের যে সংশ্লিষ্টতা রয়েছে, ও একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যে জিনিসটা আমাদের জন্য অত্যন্ত জরুরিপূর্ণ, সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়ে কিন্তু মালয়েশিয়া ফ্রম দ্য ভেরি বিগিনিং ইজ ভেরি ভোকাল, অত্যন্ত ভোকাল। যেহেতু মালয়েশিয়া আসিয়ানের একটা কান্ট্রি এবং মিয়ানমারও আসিয়ানের একটা কান্ট্রি, আমরা অবশ্যই তাদের কাছে একটা সহায়তা চাইব যে আসিয়ানের ভিতরেও যেন একটা যাতে করে তারা আসিয়ানের অন্যান্য দেশগুলোকেও এই বিষয়টা বুঝায় যে ইট ইস এ বার্ডেন ফর বাংলাদেশ, এবং এই লোকগুলোকে মিয়ানমারে ফেরত যাওয়াটা যত দ্রুত সম্ভব তত ভালো। সো মোটা দাগে এই জিনিসগুলোই আলোচনা হবে বলে আমরা আশা করছি, এবং অ্যাট দ্য সেম টাইম ওই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বললামই, যে আশা করছি যে একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো। জি, সেলিম রেজা, আপনি তো শুনলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া যাচ্ছেন, এবং আজকের আয়োজন কিন্তু আসলে সেটিকে ঘিরেই 2024 সালের পর থেকে সম্ভবত মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। আপনি কি প্রত্যাশা করেন যে এই সফরের মধ্যে দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে, বা খোলার সম্ভাবনা কতখানি, অথবা আলাপ আলোচনা করা দরকার এই বিষয়টি নিয়ে, শ্রমবাজার বন্ধ শ্রমবাজার? ধন্যবাদ আপনাকে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 21শে জুন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন, এবং এই সফরে একটি বড় প্রাপ্তির আশা করা হচ্ছে, সেটি হলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলা হবে। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা থেকে শুরু করে সবাই কিন্তু ওই একটা জায়গাতেই বারবার একটু ফোকাস করেছেন যে বাজারটা খোলা হবে এবং বাজারটা খুলে যাবে।
আমার প্রশ্ন হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে এই খাতের গবেষণার ছাত্র হিসেবে বা শিক্ষক হিসেবে আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে খুলে যাবে, হ্যাঁ খোলা তো অবশ্যই উচিত, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং কারণ বাংলাদেশের জন্য চারিদিকে যেভাবে বাজারটা সংকুচিত হয়ে পড়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং ইউরোপের বাজারেও আমরা নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে মালয়েশিয়া আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনাময় বাজার, এবং সেই বাজারে আমরা এই যাবৎকালে প্রায় 13 থেকে 14 লাখের মতো লোক পাঠিয়েছে, এবং তার মধ্যে একটা বড় অংশই সেখানে ভালোভাবে কাজ করে সুনাম কুড়িয়েছেন। আবার একটা ছোট অংশ, সেটা বলতে গেলে 3 থেকে 4 লাখের মতো তারা অনিয়মিত বা অবৈধ হয়ে সেখানে মানবেতর জীবনযাপন করছেন বা কোনো রকমের কষ্ট সৃষ্টি সেখানে রয়েছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা কি বাজার খুলে যাব সেই সংবাদের অপেক্ষায় থাকবে সবাই, নাকি বাজারটা খোলার পরে কোন ধরনের পরিচালনা কাঠামোর মধ্যে দিয়ে বাজারটা যাবে? কারণ আপনি মালয়েশিয়ার বাজারের দিকে যদি তাকান, নানান সময় নানান ধরনের বিতর্ক 2008 থেকেই আমরা দেখতে পাচ্ছি যে 2008-এ বন্ধ হলো, 2016-তে খোলা হলো, 2018-তে গিয়ে আবার বন্ধ হলো, 2022-এ গিয়ে আবার খোলা হলো, আবার ঠিক 2 বছর পরে 2024-এ এসে বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ খোলা এর পেছনের কারণগুলো কি? এর পেছনের কারণগুলো তো আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত অমীমাংসিত। কারণ সেই কারণগুলো নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাই, তখনই এক দেশ আরেক দেশকে দোষারোপের একটা বিষয় চলে আসে, এবং সেখানে আমরা দেখতে পারি একটি শব্দ বারবার ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে কি? সিন্ডিকেট। এবং সেই সিন্ডিকেট কতটা শক্তিশালী তার নানান রকমের গল্প আমরা পত্রপত্রিকায় দেখেছি, এবং বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সেই সিন্ডিকেটকে এখন নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই সরকারের সময়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো মালয়েশিয়ার বাজারটাই যেন একটা বিরাট ব্যবসা ক্ষেত্র, এবং এই অসহায় গরিব মানুষদেরকে বিদেশে পাঠানোর নাম করে কি পরিমাণ অতিরিক্ত অর্থ তাদের কাছ থেকে আদায় করে নেওয়া হয়েছে, এবং সেই অর্থের যোগান দিয়ে ঋণ নিয়ে মানবেতর জীবনযাপন করেছে আমাদের এই প্রবাসীরা। তার মানে কি, বাজার খোলার সাথে এক শ্রেণীর মানুষের এক ধরনের উন্মাদনা কাজ করে, এবং তাদের এক ধরনের উচ্ছ্বাস কাজ করে যে এই মনে হয় আমাদের জন্য ব্যবসা ক্ষেত্র খুলে গেল। বিশেষ করে কিছু রিক্রুটিং এজেন্সি আছে, তারা এরকম চিন্তার মধ্যেই তারা সবসময় থেকেছে, এবং আমরা অতীতেও দেখেছি যে 100 রিক্রুটিং এজেন্সির নাম করে হাতে গোনা কয়েকটা রিক্রুটিং এজেন্সিকে দিয়ে এই একচেটিয়াভাবে এই ব্যবসাটা তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ও আমরা দেখেছি যে মালয়েশিয়া এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার সময়ে লোক পাঠানোর কোন প্রক্রিয়াতে লোক পাঠানো হবে সেই জায়গা থেকে মালয়েশিয়া যে 10টি শর্ত দিয়েছে, বাংলাদেশ বলছে সেই 10টি শর্ত আমরা মানতে রাজি না। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা গেল কি যে 423টি রিক্রুটিং এজেন্সির নাম বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। কারা এই 423টি, বা এই 423টি কি আসলে 423টি, নাকি হাতে গোনা 100 তারাই আবার 423টিতে রূপান্তরিত হয়েছে? এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশার মতো কাজ করে। সর্বোপরি আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সেটার জন্য সরকারকে সাধুবাদ দিতে চাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে বাজার খুলে যাওয়া সেটা বড় সাফল্যের চাইতে আমার কাছে মনে হয় বাজারটা কতটা গুণগতভাবে স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আমাদের এখন বেশি করে মনোযোগ দেওয়া উচিত। এবং এই সফর থেকে আমরা কী পাবো সেই বিষয়টাকে যদি তালিকা করতে থাকি, তাহলে প্রথমেই কিন্তু আসবে নতুন লোক পাঠানোর আগে যে 3 লক্ষ বা 4 লক্ষ লোক অবৈধভাবে বা অনিয়মিত হয়ে পড়ে আছেন মালয়েশিয়াতে, এবং তারা কাজ পাচ্ছেন না, তাদেরকে প্রতিনিয়ত পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, তারা এক বাড়ি থেকে আরেক বাড়ি পালিয়ে বেড়াচ্ছেন, এক নিয়োগকর্তা থেকে আরেক নিয়োগকর্তা পালিয়ে বেড়াচ্ছেন। তারা তো কোনো অপরাধী নন, তারা ভিসার নিয়মের মধ্যে পড়ে হয়তো বা তারা ভিসাটা রিনিউ করতে পারেননি, বা ভিসা রিনিউ করার জন্য যেই অর্থের প্রয়োজন ছিল সেই অর্থটা তারা যোগান দিতে পারেননি, দীর্ঘদিন ধরে তাদের বেতন না পাওয়ার কারণে বাধ্য হয়ে মালিক পরিবর্তন করেছেন বা নিয়োগকর্তা পরিবর্তন করেছেন, এখন নতুন মালিকের কাছে গিয়ে আবার নতুন করে ভিসাটা সে তৈরি করে নিতে পারেনি। এই যে মানুষগুলো অবৈধ হয়ে পড়লো, তারা তো কোনো অপরাধ করে যাননি দেশ থেকে, বা সেই দেশে গিয়েও তো কোনো অপরাধ করেননি, শুধুমাত্র নিয়মের বেড়াজালে পড়ে তারা আজকে অপরাধী হয়ে উঠেছেন। এবং তাদের যে একটা মানবিক দাবি রয়েছে, বা তাদের যে এক ধরনের দুর্দশার মধ্যে হাহাকার রয়েছে, সেই হাহাকারটা শোনাটাও আমি মনে করি এই সরকারের একটা দায়িত্ব। এবং এই সফর থেকে আমরা এই মানুষগুলোর ব্যাপারে একটা মানবিক এবং মর্যাদাপূর্ণ সমাধান আমরা চাই। এবং সেটা এর আগেও হয়েছে, মালয়েশিয়া সরকার বিভিন্নভাবে বিভিন্ন দেশের কর্মীদের জন্য করেছে, নির্দিষ্ট অঙ্কের জরিমানা পরিশোধ করে নিয়মিত হয়ে যাওয়া বা রেগুলার হয়ে যাওয়া। এবং সেরকম সুযোগ যদি আমরা বাংলাদেশের কর্মীদের জন্য পেতে পারি, সেটা হবে আমাদের জন্য একটা খুবই সুন্দর একটা সুযোগ। এবং একই সাথে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই আমাদের কর্মীরা বিদেশে গিয়ে এরকমভাবে অনিয়মিত হয়ে না পড়েন বা অনথিভুক্ত হয়ে না পড়েন। তো বড় দাগে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো রয়েছে। আর নতুন কর্মী পাঠানোর বিষয়ে
আমি শুধু একটা জায়গায় বলতে চাই, সেটা হচ্ছে যে নতুন কর্মী আমি পাঠাতে চাই, কিন্তু কি কর্মী পাঠাতে চাই, অদক্ষ নাকি দক্ষ? আমরা এই প্রসঙ্গে আসলে যে দক্ষ না অদক্ষ কর্মী আমরা পাঠাতে চাই। আমরা আরেকটু শাহরিয়ার আলমের কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোনটা হবে, এটা নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা ছিল প্রথম থেকে, উনি দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা এক এক সময় এক এক জায়গায় শুনছি। তো আমরা দেখলাম যে উনি প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নিলেন, একটা মুসলিম দেশকে বেছে নিলেন। তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই যে বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল যে 5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে, প্রবাসী খাতে পাঠাবে আর কি। তো সেটারই আলোকে কি এইটা বেছে নিলেন কিনা, যেহেতু মালয়েশিয়া একটা বড় শ্রমবাজার, দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম এরকম একটা শ্রমবাজার আর কি? ধন্যবাদ। মালয়েশিয়া ইজ আ কম্বিনেশন অফ মেনি থিংস। আপনি যদি ইশতেহারের কথা যেটা বললেন, মালয়েশিয়া আসিয়ানের একটা মেম্বার, নাম্বার 2 এটা একটা মুসলিম দেশ, নাম্বার 3 এটা একটা ডেস্টিনেশন কান্ট্রি। তিনটার কম্বিনেশন যদি আমি ওই হিসাবে দেখি, এটা তিনটার কম্বিনেশন। আপনি এই তিনটা জিনিসই কিন্তু ইয়াতে পাবেন, ইশতেহারে পাবেন। জি। মালয়েশিয়া কেন? যে কোনো ভিজিটের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এটা একটা ইনভাইটেশনের বিষয় থাকে। একটা পিএম বা যে কোনো সরকারি কর্মকর্তা কিন্তু এইভাবে ফ্লাই করতে পারে না, হঠাৎ করে তো আর যেতে হঠাৎ পারে না। করে যেতে পারে না। তারা যখন ফ্লাই করে সেটা একটা ইনভাইটেশনের এগেনস্টে ফ্লাই করে। এইখানে ব্যাটা বলে মিলছে। ইট মে বি আদার কান্ট্রিজ, বাট এইখানে উনি চায়না যাচ্ছিলেন, যখন এই ভিজিটে এই সফরটা আসলো, এই ইনভাইটেশনটা আসলো, অ্যান্ড হি অ্যাকসেপ্টেড। এবং আমরাও বলেছি যে আমরা ওদের কাছে প্রপোজ করেছিলাম যে এই ডেট হইলে, যেহেতু উনি চায়না যাচ্ছেন, তার আগে ডেটটা হলে ভালো হয়। অ্যান্ড ইট ইজ গুড থিং যে তারা সেটা এগ্রি করেছে। তো এইখানে মালয়েশিয়াটা অবশ্যই, এখানে কোনো কূটনৈতিক তাৎপর্য কি? কূটনৈতিক তাৎপর্য যদি আমি এইভাবে দেখি যে চায়না ভিজিটের যতদূর আমাদের জানা, যে চায়না ভিজিটটা কিন্তু শেপ আপ করেছিল গত এপ্রিলে, যখন আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব উনি যখন চায়না ভিজিট করেন, তখনই কিন্তু প্রস্তাবটা ওরকমভাবে এসেছিল যে তোমাদের প্রাইম মিনিস্টারকে আমাদের দেশে ভিজিট করবে কিনা, অ্যান্ড হি এগ্রিড। তারপরে কথাবার্তা হয়ে একটা এই জুন মাসে ডেট ফিক্সড হয়েছে। তো এটা আমরা সবাই জানি, এটা ইজ নট আ সিক্রেট যে চায়না ইজ সামথিং লাইক এলিফ্যান্ট ইন আ রুম। এটা সবারই বাড়তি একটা অ্যাটেনশন ড্র করে, সেন্সিটিভিটি ড্র করে। পারহ্যাপস যে ওই সেন্সিটিভিটিটাকে অ্যাভয়েড করার জন্য উনি প্রথম ভিজিটটা চায়না করতে চান নাই, এটাও হতে পারে। বাট দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইজ যে মালয়েশিয়া ভিজিটটা চায়না ভিজিটের পরেই শেপ আপ করেছে, এটা আমরা জানি। এবং ইটস গুড থিং যে ওটা 21-22 হচ্ছে, তারপরে 23 থেকে 26 একসাথে একই লেগে, ইটস এ লেগ, যে 21, 22, 23, 24, 25, 26 6 দিনের এই যে ট্রিপটা হচ্ছে। আপনি যদি কূটনৈতিক তাৎপর্য বলেন, এটাই আমি বলবো যে এটা কোনো বাড়তি কোনো সেন্সিটিভিটি তৈরি করবে না বা বাড়তি কোনো অ্যাটেনশন ড্র করবে না, অ্যাজ বিকজ দ্য ফার্স্ট ভিজিট ইজ নট চায়না। ডক্টর সেলিম রেজা, আপনার মালয়েশিয়ার নাম যখনই আমরা শুনি তখনই দেখি এই সিন্ডিকেটের নামটি চলে আসে, এবং এর সাথে প্রভাবশালী মহলও জড়িত থাকে। বিগত আমলে দেখেছি যে মন্ত্রী, এমপি তারাও এজেন্সি করেছে, তারাও এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে। এটা থেকে আসলে বের হয়ে কীভাবে আসা যায়? এবং বর্তমান সরকার তাও দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে এসছে, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে এসছে, নিশ্চয়ই প্রবাসী খাত নিয়েও তাদের একটা এক ধরনের পরিবর্তনের অঙ্গীকার রয়েছে। এই সিন্ডিকেট প্রথা থেকে কিভাবে বের হয়ে আসা যায়? কারণ আমরা তো জানি শুধু সিন্ডিকেট বাংলাদেশেই না, মালয়েশিয়াতে মানে ওই এন্ডেও কিন্তু আছে। জি, আমার মনে হয় এই একই প্রশ্ন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাওয়ার প্রসঙ্গ এসেছিল, এবং অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা যখন মালয়েশিয়ার ভ্রমণে গিয়েছিলেন, তখনও কিন্তু এই প্রশ্নটিই করা হয়েছিল। এবং দুপক্ষই মোটামুটি একটি জায়গায় গিয়ে মনে হয় সম্মত হয়েছেন, সেটি হলো যে পুরো নিয়োগ ব্যবস্থাটিকে অনেক বেশি প্রতিযোগিতামূলক, জবাবদিহিমূলক এবং উন্মুক্ত করতে হবে। এবং সেই জায়গাটায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই বলতে যেটাকে আমরা বোঝাচ্ছি এখন, এআই বেসড বা এআই ভিত্তিক একটি নিয়োগ ব্যবস্থার কথা বলা হয়েছে। কিন্তু সেটি কিভাবে কাজ করবে বা কোন প্রসেসের মধ্যে দিয়ে করবে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কিন্তু এটুকু আমরা বলতে পারি, যদি পুরো বিষয়টি প্রযুক্তি নির্ভর হয় এবং স্বচ্ছতার যদি প্রসঙ্গটি এখানে চলে আসে, জবাবদিহিতা বিষয়টি যদি চলে আসে, তাহলেই কিন্তু পুরো প্রসেস থেকে সিন্ডিকেট এমনি বেরিয়ে যাবে। যেমন একটি বিষয় আমি বলি, দেখেন, একটি
শ্রমিক মালয়েশিয়া যেতে কত টাকা খরচ করবে, কোন কোন পারপাসে তার কোন কোন টাকা খরচ হবে, সেটির হিসাব যদি একটা ওয়েবসাইটে দেওয়া থাকে, সেটা কি খুব কঠিন কাজ? সেটা কিন্তু কোনো কঠিন কাজ না। আবার একইভাবে আমার টাকাটা কোথায় গেল, কতটুকু আমি পেমেন্ট করলাম, কতটুকু পেমেন্ট আমার বাকি আছে, কোন প্রসেসে আমার ভিসাটা আছে, কোন স্টেজে, এবং কত দিনের মধ্যে আমার বিদেশ যাওয়া শেষ হয়ে যাবে, কতটুকু টাইম আমার রিমেইন করে, এই পুরো প্রক্রিয়াটা যদি ডিজিটালাইজেশনের মধ্যে ফেলা যায়, তাহলে একদিকে যেমন পুরো সিস্টেমটা অনেক বেশি উন্মুক্ত হয়ে যায়। এটা কি সব দেশের পক্ষে সম্ভব? ধরেন একটা দেশের জন্য হয়তো করা সম্ভব না, কিন্তু আমাদের অভিবাসী তো বিভিন্ন দেশে যায়, বিভিন্ন জায়গায় যায়, এক সার্ভারে সেটা কিভাবে সম্ভব? সেটি করার জন্য যে কারিগরি দক্ষতা দরকার, সেটি তো বাংলাদেশে রয়েছে বলে আমি মনে করি। কারণ আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সাম্প্রতিককালে আমরা কি দেখলাম, যে রাজধানী শহরের ট্রাফিক ব্যবস্থার মধ্যে কিন্তু এক ধরনের একটা আমূল পরিবর্তন ঘটে গিয়েছে শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা সেখানে সংযোজন করার কারণে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জাতীয় পরিচয়পত্র, সেটিকে ভেরিফাই করা, চেক করা, এবং সেটির সাথে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে সেটির সাথে সন্নিবেশন করা চাইলেই কিন্তু পারা যায়। কিন্তু কেন জানি আমরা দেখি যে এই অভিবাসন সংক্রান্ত বিষয়াবলীগুলো যখনই আসে তখনই এক ধরনের গোপনীয়তা, এবং সেই গোপনীয়তার আড়ালে ব্যবসা করে নেওয়া বা টাকা পয়সা লুটে নেওয়া, এই জিনিসটা যেন আমাদের দেশে বেশি মাত্রায় কাজ করে। তাহলে কি? তাহলে প্রথম কথা হচ্ছে যে স্বচ্ছতা বা প্রতিযোগিতামূলক করতে হলে আমাকে প্রযুক্তির উপরে নির্ভর করতে হবে বেশি, এবং সেই প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন একেবারে কর্মী থেকে শুরু করে নিয়োগকর্তা, এবং নিয়োগকর্তার সাথে আবার বিদেশে যে নিয়োগকর্তা রয়েছেন সেই নিয়োগকর্তা, এবং আমার দেশের সরকার, মানে সোজা কথা নিয়োগকর্তা, সরকার এবং যেই মানুষ বিদেশে যেতে চাচ্ছেন, এই তিনটি পক্ষর মধ্যেই যেন একটি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, এবং সেই যোগাযোগের ভিত্তিটা যেন উন্মুক্ত এবং স্বচ্ছতার ভিত্তিতে প্রচারিত হয়। এটি যদি করা যায় তাহলে সেখান থেকে সিন্ডিকেট বেরিয়ে যাবে। তাছাড়া বাজার খুলে গেল, এত লক্ষ কর্মী নতুনভাবে বিদেশ যাবে, এই চটকদার এই বার্তা দিলে তো আরো বেশি যারা ওই যে মিডলম্যান থাকে বা যাদেরকে আমরা দালাল বলি, তাদের তো আরো বেশি স্কোপ খুলে দেয়। এই অবশ্যই সেই ভুল তো আমরা দেখেছি, যে এর আগে দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের কোনো এক মাননীয় উপদেষ্টা উনি গিয়ে হোটেল রুমের মধ্যে বসে বলছেন যে এইমাত্র আলোচনা করে আসলাম, তারা নতুন করে লোক নেবে। এই রকম প্রচারগুলো, এরকম চটকদার বিজ্ঞাপনগুলো যখন যেতে থাকে রাষ্ট্রের দায়িত্বশীল মানুষের মুখ থেকে, তখন কিন্তু বাজারে বা গ্রাম পর্যায়ে অন্য একটি বার্তা যায়, সেখানে দালালরা সক্রিয় হয়ে ওঠে, এবং নতুন নতুন ব্যবসা করার জন্য নতুন নতুন এজেন্সি নানান রকম নাম এবং বেনামে তারা কিন্তু পরিচালনা করা শুরু করে। তো সেই সুযোগগুলোর ব্যাপারে আমার মনে হয় যে বর্তমান সরকারকেও অনেক সতর্কতার সাথে পা ফেলতে হবে, এবং বারবার এই জিনিসটি প্রচার না করে যে বাজার খুলে যাবে, এত লক্ষ লোক নতুন যাবে, সেটা না বলে আপনি নতুন পাঠানোর আগে আপনি চিন্তা করে দেখেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই 18,000 শ্রমিক যারা দিনের পর দিন না খেয়ে বিমানবন্দরে কাটিয়েছে, এবং সেখানে তারা রাস্তায় গিয়ে মিছিল পর্যন্ত করেছে, তারা টাকা ফেরত পাওয়ার জন্য মামলা মোকদ্দমা পর্যন্ত করেছে, এবং বারবার তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে প্রমিস করেছে যে এই 18,000 শ্রমিক আমরা অত্যন্ত দ্রুততার সাথে আমরা পাঠাতে পারবো। কিন্তু সেই 18,000-এর মধ্যে থেকে 1800 কর্মীও কিন্তু যেতে পারেননি, এবং সেই লোকগুলো কিন্তু আজও পর্যন্ত বাকিরা তো অর্থ ফেরত, এবং বাকিদের সেই অর্থ পাওয়ার প্রক্রিয়াটা এতটাই জটিল এবং এতটাই বিলম্বিত হয়েছে যে অনেকে সেই আশাই হয়তো ছেড়ে দিয়েছেন, অনেকে দিক বিদিক শূন্য হয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছেন, এখন আবার নতুন করে নতুন দেশে হয়তো চলেও গিয়েছেন। এই যে পুরো ব্যবস্থার মধ্যে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি এবং জবাবদিহিতা না থাকা, সেই জায়গা থেকে এখন আমাদেরকে বেরোয় আসতে হবে। এবং আমি মনে করি যে এই নতুন বাজার খোলার চাইতে এখন আমাদের পুরো অভিবাসন ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে হবে। আমি লোক পাঠাবো শুধুমাত্র এই বিদেশে রাবার বাগানে কাজ করার জন্য, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করার জন্য, নাকি আমি কম সংখ্যায় পাঠালেও অধিক দক্ষ লোক পাঠাবো যাতে আমি বেশি পরিমাণে রেমিটেন্স পেতে পারি, এবং আমার পাঠানো মানুষটি যেন সেই দেশে মাথা উঁচু করে মর্যাদার সাথে সেরা কর্মী হিসেবে জীবনযাপন করতে পারে। কিন্তু যারা অদক্ষ বা আমাদের দেশে অদক্ষ এবং অর্ধদক্ষ যারা রয়েছেন তাদেরকে না পাঠালে তারাও তো দেশের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াবে। এবং আপনি যে কথাগুলি বললেন যে প্লাম্বিং বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে সেগুলোতেও তো আসলে লোকের দরকার, সেখানে তো পাঠানো দরকার। সেগুলোতে এখন দরকার, কিন্তু 2 বছর 5 বছর পরে কতটুকু দরকার সেটাও কিন্তু আমাদের ভাবনার বিষয় হয়ে এসেছে। মালয়েশিয়ার ভবিষ্যৎ শ্রমবাজার নিয়ে আমি আজকে সকালেই একটা বিষয় নিয়ে পড়ালেখা করছিলাম, এবং সেখানে দেখলাম আগামী 10 বছরে মালয়েশিয়াতে এই রকম হাতে করার কাজ কমে যাবে অনেক। আচ্ছা, কারণ
তাদের বিনিয়োগ এবং তাদের শিল্প সংক্রান্ত চিন্তা ভাবনাগুলো ব্যাপক প্রসারিত হয়ে যাচ্ছে। যেমন আপনি নির্মাণের কথাই চিন্তা করে দেখেন, নির্মাণ কিন্তু মালয়েশিয়ার নির্মাণ খাতটায় এতটাই বিকশিত হয়ে উঠেছে এবং এতটাই আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, সেখানে মাথায় করে ইট, সিমেন্ট, রড, বালি টানার দিন কিন্তু এখন নেই। এখন চলে এসেছে আধুনিক স্ক্যাফোল্ডিং, আধুনিক প্লাস্টার, আধুনিক মেশিন বেসড বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট এবং দক্ষ প্রযুক্তিবিদের সেখানে অনেক বেশি দরকার আমি হবে। চীনেতে দেখেছি এরকম যে একটা দেয়াল হয়তো মেশিন দিয়ে দুইজন মানুষে একদম খাড়া করে সেটা পরে সেট করে দিচ্ছে। একদম তাই। এরকম। এবং আপনার এই যে কাছে- হাই স্কিল লোকের প্রয়োজন হবে, সেই হাই স্কিল লোকটা তো আমার ওখানে যাওয়ার পরে হাই স্কিল হয়ে উঠবে না, আমাকে দেশ থেকে পাঠানোর আগেই তাকে অনেক বেশি দক্ষ করে পাঠাতে হবে। এবং এই জায়গাটা আমার মনে হয় একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া সফরে যাচ্ছেন, আমরা হয়তো বা ওই সফর থেকে আশা করছি যে বাজার খুলে যাবে, কিন্তু এটাও মনে হয় আশা করা খুব বেশি উচ্চাভিলাষী হবে না যদি দুদেশের প্রধানমন্ত্রী বসে একটু আলোচনা করতে পারেন যে কিভাবে আমরা সেই দক্ষতায়নের প্রসেসটা বা কাঠামোটা তৈরি করতে পারি। যে আমি মালয়েশিয়াতে লোক পাঠাবো, আপনি দয়া করে আমার দেশ থেকে লোক নেবেন, কিন্তু দক্ষতা উন্নয়নের এই জায়গাটা থেকে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, মানে বা যৌথভাবে যদি যৌথভাবে দক্ষ একটা কৌশল যদি তৈরি করা যায়, বা কৌশল বা রোড ম্যাপ যদি তৈরি করা যায় যে আমি 10 বছরে আপনাকে এরকম 4 লক্ষ লোক আমি দেব, এবং এই 10 বছরের মধ্যে আপনি আমার এই 4 লক্ষ লোককে এইভাবে প্রশিক্ষণ দিয়ে আপনার এখানে এইরকম বেতন দিয়ে আপনি নিয়ে যাবেন। সেই আলোচনাগুলো আমার কাছে মনে হয় যে হতে পারে এবং হওয়া উচিত। তাছাড়া এই অদক্ষ লোক পাঠিয়ে তাদেরকে নানান রকমের এই ঝুঁকির মধ্যে ফেলা, এই অভিবাসন ব্যবস্থা আমার কাছে মনে হয় না খুব বেশি সাস্টেনেবল হবে আমার দেশের দীর্ঘমেয়াদের অর্থনীতির জন্য। জি, ধন্যবাদ সেলিম। আপনার কাছে আসবো শাহরিয়ার জামান। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যখন দেখি যে পিএম লেভেলে ভিজিট হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী কোথাও যান, সেই আপনি তো দীর্ঘদিন ধরে কূটনৈতিক অঙ্গনে কাজ করছেন কূটনৈতিক প্রতিবেদক হিসেবে, প্রবাসী খাতটা কি এই সফরগুলোতে খুব একটা গুরুত্ব পায়? যেমন আমরা দেখি ইকোনমিক ডিপ্লোমেসি বা প্রতিরক্ষা খাত বা অবকাঠামোগত উন্নয়ন, নানান বিনিয়োগ নিয়ে আসা, এই বিষয়গুলো যতটা গুরুত্ব পায়, প্রবাসী খাতে আমাদের হয়তো প্রথম অথবা দ্বিতীয় বৃহত্তম খাত তৈরি পোশাকের পাশাপাশি, কিন্তু এই সফরগুলোতে কি আসলে সেরকম গুরুত্ব পায় মানে যেটা পাওয়া দরকার? আচ্ছা, বা কূটনীতিকরা আমাদের পররাষ্ট্রের সাথে যারা রয়েছেন তারা সেই গুরুত্বটা দেয় কিনা? আচ্ছা, ধন্যবাদ। কয়েকটা জিনিস একটু মনে হয় বোঝার বিষয় রয়েছে। প্রথম কথা হচ্ছে গিয়ে এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। সে ফর এক্সাম্পল যে সমস্ত দেশে আমাদের এই যে লোক পাঠানোর যে বিষয়টা, ওভারসিজ এমপ্লয়মেন্ট, যে দেশে গুরুত্বপূর্ণ না, সে ফর এক্সাম্পল আপনি রাশিয়াতে যদি চেষ্টাও করেন, আপনি একটা লোক পাঠাতে পারবেন না। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বললো যে 1 লাখ লোকের কথা বলছেন, কিভাবে পাঠাবেন আমি জানি না, কিন্তু আমি জাস্ট এভাবে বলছি যে আপনি আজকে ইউরোপের কোনো দেশে যান, আপনি সুইজারল্যান্ডে যান, আপনি লোক পাঠাবেন, আপনি অস্ট্রেলিয়াতে যান লোক পাঠাবেন, এটা ওই সমস্ত দেশের জন্য গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত ইম্পর্টেন্ট কান্ট্রিজ, ফর এক্সাম্পল মালয়েশিয়া, মিডল ইস্টের কান্ট্রিগুলো, এইখানে আমাদের মাইগ্রেশনের বিষয়টা জরুরি ওভারসিজ এমপ্লয়মেন্টের। সেকেন্ড, আলোচনা কিন্তু একা একা হয় না, আলোচনা হয় দুইজনে, দুই পক্ষ। আচ্ছা, আপনি বলছেন যে আমরা কি গুরুত্ব দেই কিনা, এই গুরুত্বটা দুই পক্ষকেই দিতে হবে। দুদিক থেকে এটা চিন্তা করেন, আলোচনা টেবিলে আনতে হলে আর দুপক্ষকে গুরুত্ব দেবে। বাংলাদেশ হয়তো বললো যে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই, আমি এই জিনিসটা চাই, এটা মালয়েশিয়ার আগ্রহ থাকতে হবে, মালয়েশিয়াতে ওই লেবার মার্কেটের ওই সিচুয়েশনটা থাকতে হবে। আবার উল্টাটাও হতে পারে, মালয়েশিয়া এখন লোক দরকার, মালয়েশিয়া বাংলাদেশকে বলতে পারে যে তুমি আমাকে 2 লাখ লোক পাঠাও। ইট গোজ বোথ ওয়ে। সো এই সিচুয়েশনে এই যে গুরুত্ব পাওয়ার বিষয়টা, গুরুত্বটা আসলে সিচুয়েশনের উপর ডিমান্ড করে হয়। এখন এই যে বিষয়টা স্যার যেটা ব্যাখ্যা করলেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আসলে কিন্তু মার্কেটের যে ডায়নামিক্স, সেটাকে প্রত্যেকটা মার্কেটের একটা ডায়নামিক্স থাকে, লেবার মার্কেটের একটা ডায়নামিক্স থাকে, ক্যাপিটাল মার্কেটের একটা ডায়নামিক্স থাকে। ডায়নামিক্সটাকে যদি ঠিকমতো আপনি প্রবাহিত না হতে দেন, যদি আপনি হ্যাম্পার করেন, তাহলে কিন্তু ওই মার্কেটটা আর মার্কেট থাকে না।
আমরা এটা কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটেও দেখেছি, আমাদের মানি মার্কেটেও দেখেছি, ব্যাংকিং সিস্টেমও দেখেছি। এইখানেও কিন্তু একই ধরনের ঝামেলা হচ্ছে যে ম্যানমেড কিছু প্রবলেম হচ্ছে, এবং ম্যানমেডের প্রবলেমের সলিউশন তো স্যার একটা বললেন নিজে যে যদি এআই বেসড কিছু করা যায়, এবং তার সাথে শুধু আমি একটা অ্যাড করব যে আমাদের অ্যাকাউন্টেবল মেকানিজমটা একটু দুর্বল। অ্যাকাউন্টেবল মেকানিজমটা দুর্বল বলতে বোঝাতে চাইছি যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আপনি মাইগ্রেশন রিলেটেড যত মামলা হয়েছে, কয়টা মামলা হয়, ভিকটিম কত, এবং ভিকটিমগুলো এগিয়ে আসে কিনা। কারণ আমি নিজে জানি, আমি অনেক ভিকটিমকে জিজ্ঞাসা করেছি যে আপনারা খালি নামটা বলেন, কে আপনাদেরকে প্রতারিত করেছে, নামটা পর্যন্ত বলতে চায় না। সেই কনটেক্সটে আমি এই অ্যাকাউন্টেবিলিটির উপর একটু জোর দেব যে অ্যাকাউন্টেবিলিটিটাও যেন থাকে। আর আপনি যেটা বললেন মাইগ্রেশন ইজ ইম্পর্ট্যান্ট ফর মেনি রিজন আমাদের জন্য। আমাদের 20 কোটি দেশ, 20 কোটি লোকের দেশ, আমাদের এই দেশের পক্ষে, একটা সরকারের পক্ষে এদের যে কর্মসংস্থান সেটাই সরকারের পক্ষে সম্ভব না। তো কর্মসংস্থান কোথায় হবে? হয় নিজের দেশে হবে না বিদেশে হবে। তো আমি দুদিকেই ট্রাই করি, সরকার দুদিকেই ট্রাই করছে, নিজের দেশের জন্য কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছে, তেমন কিছু লোককে তারা বিদেশেও পাঠিয়েও, কারণ এটা কিন্তু বার্ডেনটা কমে যায়, অটোমেটিক্যালি বার্ডেনটা কমে যায়। আমাদের 1 কোটি, যদি আমি খুব কনজারভেটিভ এস্টিমেট ধরি যে আমার 1 কোটি লোক বিদেশে থাকে, বিদেশে থাকে মানে তারা তো কেউ না কেউ কিছু না কিছু কাজ করছে। অবশ্যই জাস্ট অ্যাজিউম এই 1 কোটি লোক বাংলাদেশে ফেরত আসছে, ডিজাস্টার একটা ডিজাস্টার। সো অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম কেউ না কেউ বিদেশে যাচ্ছে, কেউ না কেউ বিদেশ থেকে আসছে। সো আমরা কিন্তু একটা ব্যালেন্সের ভিতরে মোটামুটি রয়েছি। আর সেকেন্ড, এই যে রেমিটেন্সের যে টাকাটা আসে, এটা কিন্তু আমাদের আর্থসামাজিক খাতে বিরাট বড় একটা ভূমিকা রাখে। যদি একটা এক্সাম্পল দিই, যে স্কুলিং, বাচ্চারা যে পড়ে, এই যে যারা বিদেশে কাজ করে, এই যে রেমিটেন্স যোদ্ধারা, তাদের যে বাচ্চারা দেশে পড়ে, এটা কিন্তু আমাদের দেশেই উপকার হচ্ছে। কারণ এটা কিন্তু মানে তারা কিন্তু স্কিলড একটা সিটিজেন। আপনি উইদাউট পড়াশোনা আপনি কিন্তু ভালো স্কিল্ড লেবার, যেটা স্যার বললেন যে আপনি ওটা করতে পারবেন, এর জন্য আপনার পড়াশোনা দরকার। তো রেমিটেন্সের কিন্তু যদি $1 তারা রেমিটেন্স পাঠায়, এই বাংলাদেশের ইকোনমিতে অ্যাটলিস্ট না হলো $10 একটা বেনিফিট আছে। ওই যে ওই বাচ্চাটা যে পড়াশোনা করছে, বা কারো চিকিৎসা সহায়তা, বা কেউ যদি ব্যবসা বিনিয়োগ করছে, বা অর্থনীতিতে ওই চাকাটা, অর্থনীতির চাকায় ওই টাকাটা ঘুরছে, বেনিফিট আছে কিন্তু। তো ফলে এই যে বিদেশে কর্মসংস্থানের বিষয়টা প্রতিটা সরকারের মাথায় থাকে যে আমরা যদি পারি 5টা লোকও যদি পাঠাতে পারি, যেন আমরা পাঠাতে পারি, সেই বিষয়টা থাকে। গুরুত্ব অবশ্যই সরকারের কাছে আছে। ডক্টর সেলিম রেজা এবং শাহরিয়ার জামান, আপনাদের দুজনকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনেছেন নিশ্চয়ই, এবং দুইজন অতিথি যে কথাগুলো বলার চেষ্টা করেন যে মালয়েশিয়ায় আমাদের প্রধানমন্ত্রী যাবেন, এবং এই যাওয়ার মধ্য দিয়ে শ্রমবাজারের নিয়ে হয়তো আলোচনা হবে, তবে যারা যেতে চান তাদেরকে সতর্ক থাকতে হবে। এই সুযোগ নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে, সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই আহ্বান জানিয়ে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।